আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা। মিত্র দলগুলোকে আসন ছাড়া নিয়ে চলছে দরকষাকষি। নির্বাচন নিয়ে বেসরকারি জরিপে ৬ বিভাগে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত। জেনজি ও নারীদের সমর্থন খুব বেশি পাচ্ছে না এনসিপি। নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় নেমেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সারাসি অভিযানে গ্রেস্তার ২৫০ শতাধিক, মাঠে তৎপর সেনাবাহিনী। নিউ ইয়র্কে জাতিসংঘে গিয়ে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি বলে অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। শেখ ফজলেনু তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড পুরোদমেই শুরু করেছে বিএনপি। এখন একক প্রার্থী নির্ধারণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অক্টোবরের মধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে মিত্রদের আসন ছাড়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছে বলে জানিয়েছেন তারা। বিএনপির একটি সূত্র জানায়, মিত্র রাজনৈতিক দলগুলোকে কোন কোন আসন ছাড় দেওয়া হচ্ছে তাও অক্টোবরের মৌখিকভাবে জানানো হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, তফসিলের আগেই ৩০০ আসনের অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে একাধিক জরিপের তথ্য দলটির হাইকমান্ডের কাছে রয়েছে। আবার সাংগঠনিক টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তালিকা নিয়ে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়ালি বৈঠকও করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে এখনও কোনো আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়নি। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এখন পর্যন্ত তো নির্বাচনের শিডিউল অ্যানাউন্স হয় নাই। তো স্বাভাবিকভাবে নির্বাচনে বিএনপি কি জোটবদ্ধভাবে নির্বাচন করবে না এককভাবে করবে বা কে প্রার্থী হবে সেগুলো তো আপনারা বিভিন্ন মিডিয়া মনোনয়ন দিয়ে দিচ্ছেন। এটা হতে যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে। যখন বিএনপি নমিনেশন দিবে তখন তো দেখবেনই যে কারা নমিনেটেড হয়েছে, তারপর জোটবদ্ধ হলে কাদের সাথে জোট হয়েছে যেটা তো দেখবেন। ধারণা করা হচ্ছে একাধিক জরিপ ও সংগঠনটির টিমের মাধ্যমে পাওয়া তালিকা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনের প্রার্থিতা নিয়ে তেমন ভাবছে না দলটি। হাইকমান্ড মনে করছেন এসব আসনে দলীয় প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। বাকি আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বেশ তৎপর বিএনপি। এর মধ্যে বেশ কিছু আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। আর মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক করার কথা রয়েছে। স্থায়ী কমিটির ওই নেতা যুগান্তরকে জানান, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজধারীরাই প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার চমক আসতে পারে। সেক্ষেত্রে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেবেন, এমন প্রশ্নে দেশের ৮টি বিভাগের মধ্যে ৬টি বিভাগের উত্তরদাতারা বিএনপিকে এগিয়ে রেখেছেন। জামায়াত এগিয়ে রয়েছে রংপুর বিভাগে, আর বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ। বুধবার রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়নে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। জরিপটি পরিচালনা করছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোমিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক বা ব্রেইন। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সরোয়ার। জরিপে অংশ নেওয়া ১০,৪১৩ জনের মধ্যে ৪,৭২১ জন ভোটে নিজেদের পছন্দের দলের কথা জানিয়েছেন। জরিপের ফলাফলে দেখা গেছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি। এসব বিভাগে বিএনপিকে সমর্থন করেছেন যথাক্রমে ৪০.৮% ভোটার, ৪৫.৭% ভোটার, ৪৪.৭% ভোটার, ৪৩.৩% ভোটার, ৪১.৯% ভোটার এবং ৪৪.৪% ভোটার। অন্যদিকে ৪৩.৪% উত্তরদাতার সমর্থন নিয়ে রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী, আর ৩১.৯% উত্তরদাতার সমর্থন নিয়ে বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ।
জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ভোটারদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে সমর্থন বেড়েছে, উল্টো ঘটেছে জামায়াতের ক্ষেত্রে। আর শিক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা মত দিয়েছেন জামায়াতের পক্ষে, উল্টো ঘটেছে বিএনপির বেলায়। জেনজি ও নারীদের সমর্থন বেশি জামায়াতের। জরিপের ফলাফলে বলা হয়েছে ২৯.১% উত্তরদাতা মনে করেন আগামী সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল বিএনপি। জামায়াতকে যোগ্য মনে করেন ২৮.১% উত্তরদাতা। ১৭.৭% উত্তরদাতা যোগ্য বলে মনে করেন আওয়ামী লীগকে, আর এনসিপিকে যোগ্য মনে করেন ৪.৯% উত্তরদাতা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, এমনটাই জানায় ডিএমপি। গত ২ দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ২৫ শতাধিক নেতাকর্মীকে। ডিএমপির তথ্য অনুযায়ী গ্রেফতারদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে। রাজধানীর পন্থপথ গুলিস্তান সংসদ ভবন এলাকায় মিছিলের ভিডিও প্রকাশ করা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজেও। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা আইন শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। বুধবারই আমরা ২৪৪ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়েছে। হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিচ্ছি। অর্থ যোগানদাতা ও আশ্রয়দাতাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে গ্রেফতারের পর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় খান খোকনকে। এছাড়া আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ও ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখারুল হাসান স্বপনকেও সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখনও কাটেনি। ১৫ রাজনৈতিক নেতার সঙ্গ নিয়ে রোববার অন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এছাড়াও আঞ্চলিক জোট সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। সার্জিও গোরকে ১ মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মার্কিন উচ্চপদস্থ অধিকারীকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন। এছাড়াও সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন ড ইউনুস। জানান, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যা সৃষ্টি করেছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে ভারতের কারণেই সার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সাথে এটি ফিট হচ্ছে না। এছাড়াও এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। সবশেষ ২০১৪ সালে সার্কের সম্মেলন হয়। এরপর সম্মেলনটি ২০১৬ সালে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়। ভারত যদিও এখনও সার্কের মেম্বার আছে, কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনটি ভারত তাদের বিভিন্ন বিষয়ে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে অবগত করে থাকে। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়। জুলাই আন্দোলনের সময় সরকারের তরফ থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া হতো? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ সিটির তৎকালীন মেয়র তাপসের মধ্যে টেলিফোন কথোপকথনে সে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। তাপসের সঙ্গে হাসিনার কণ্ঠ থেকে যেসব কথা বেরিয়ে এসেছে তা গা শিউরে ওঠার মতো। সচিবালয় তো তারা আক্রমণ করছে, আপনি জানেন না? না, আজকে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো না, বাসাবাড়িতে সব ভিজিলে থাকবে। এবং এতদিন তো অনেক জায়গায় যাদেরকে ক্লিয়ারও হচ্ছে, মনে হচ্ছে না ইয়ে করবে। ওরা রাতের মনে হয় ওদের আরও অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বলল, আভাস দিল, এবং আপনাকেও মনে হয় বলছে কিছু। সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কই। জি, ওটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালি তো বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে যাওয়ার জন্য। ওই পথে যাওয়ার দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে। এখন তো আমরা অন্য ইয়ে করতেছি। শুক্রবার ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও ফরেন্সিক সাক্ষ্যের ভিত্তিতে প্রসিকিউশনের দাবি, সে সময়টার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফোন করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশনা দিয়েছিলেন। আন্দোলন দমনে লেথাল ভেপন ব্যবহার ও বোম্বিংয়ের কথা উল্লেখ হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম এই বিষয়গুলো জনগণকে জানিয়েছেন। আর ফরেন্সিক বিশ্লেষণে তানভীর হাসান জোহা জানিয়েছেন, তদন্তে শেখ হাসিনার প্রযোজ্য প্রায় ৬৯টি অডিও ক্লিপ ও কয়েকটি ফোন রেকর্ড জব্দ করা হয়েছে এবং ফরেন্সিক বিশ্লেষণে ওই কণ্ঠের মিল পাওয়া গেছে। অডিওর কিছু
অংশে তিনি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। এক আলোচনাক্রমে হাসিনা বলেন, কিছু স্থানে আগুন দেওয়ার বিষয়ে তিনি যে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বাস্তবে সেসবের বাইরেও আরও জায়গায় আগুন দেওয়া হয়েছে। তার ভাষায় যা যা পোড়াতে বলেছিলেন তার বাইরে গিয়ে অতিরিক্ত কিছু পড়ানো হয়েছে। তিনি আরও জানান, সেতু ভবন, বিটিভি, বিআরটিএ, বিটিআরসি সহ একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার ফলে যন্ত্রপাতি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই হামলারই অংশ। প্রসিকিউশনের দাবি অনুযায়ী টেলিফোন আলাপগুলো মাঠ পর্যায়ে সংগঠিত ও মানবাধিকার বিরোধী কায়দার অংশ হিসেবে দেখা হচ্ছে এবং প্রতিটি রেকর্ডই তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ।